একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে ৩-৪ তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু ৩ থেকে ৫ তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে, যে ঘটনা এখনো আমাদের কাছে অজানা। ৩ তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশে শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। ৩ তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার ১৬ জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। সত্য মিথ্যা কতটুকু সেটা পড়েন, তবে উনি গুরুতর যে অভিযোগ এনেছেন আসিফ নজরুল সাহেবকে নিয়ে, আমাদের এই বিষয়টাকে দেখতে হবে। উনি বলেছেন, উনি এই ভিডিওতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আসিফ নজরুল ভারতীয় পারপাস সার্ভ করতেছেন, উনি ভারতীয় এজেন্ট। নাও গুরুতর অভিযোগ, এই ভিডিওর আর কিছু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই, এর আগে আমরা প্রত্যেকটা জিনিস শুনেছি, তবে এই কথাটা নতুন। সরাসরি উনি ভারতীয় পন্থী যারা আছেন এবং আওয়ামী লীগ পন্থী থেকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন অন্যভাবে গেলে। তো হলো ডক্টর আসিফ নজরুল, আপনার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটা আমরা হেলা করতে পারি না। দর্শক, গত 2 দিন আগে সাংবাদিক ইলিয়াস হোসেন একটি ভিডিও আপলোড করেছে, সেখানে তিনি বলেছেন 5 আগস্টের আগে 3 তারিখ এবং 4 তারিখে সেনাবাহিনী ক্যান্টনমেন্টে ভারতের দালালদের সাথে মিটিং করেছে, এমন একটি ভিডিও সাংবাদিক ইলিয়াস হোসেন তার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছে। সেটা সোশ্যাল মিডিয়াতে মুহূর্তেই ভাইরাল হয়ে যায়। এই বিষয়টা নিয়ে রাজনৈতিক মহলে চলে গুঞ্জন, এখন চলছে অনেক সমালোচনা। এই বিষয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল কিছু কথা বলেছেন এবং এম রহমান মাসুম ভাইও কিছু কথা বলেছেন। এম রহমান মাসুম ভাই বলেছেন যে এই বিষয়টাকে রাষ্ট্রের খতিয়ে দেখা দরকার, যে আসলে সত্যি কি আসিফ নজরুল ভারতের দালাল কিনা। তো প্রথমে আসুন আমরা এম রহমান মাসুম ভাইয়ের কথা শুনে আসি, পরবর্তীতে এই বিষয়ে আসিফ নজরুল কি জবাব দিয়েছে তার বক্তব্য আমরা শুনবো। আসুন আমরা প্রথমে এম রহমান মাসুম ভাইয়ের কথাগুলো শুনে আসি। গতকালকের বাংলাদেশ পরিস্থিতি নিয়ে কিছু কথা বলতে চাই। গতকালকে আমাদের ইলিয়াস ভাই যে একটা ভিডিও দিয়েছে, সেই ভিডিওটা নিয়ে তুলপার বলতেই হবে। সত্য মিথ্যা কতটুকু সেটা পড়েন, তবে উনি গুরুতর যে অভিযোগ এনেছেন আসিফ নজরুল সাহেবকে নিয়ে, আমাদের এই বিষয়টাকে দেখতে হবে। উনি বলেছেন, উনি এই ভিডিওতে প্রতিষ্ঠা করার চেষ্টা করেছেন আসিফ নজরুল ভারতীয় পারপাস সার্ভ করতেছেন, উনি ভারতীয় এজেন্ট। নাও গুরুতর অভিযোগ, এই ভিডিওর আর কিছু গুরুত্বপূর্ণ আমার কাছে মনে হয় নাই, এর আগে আমরা প্রত্যেকটা জিনিস শুনেছি, তবে এই কথাটা নতুন। সরাসরি উনি ভারতীয় পন্থী যারা আছেন এবং আওয়ামী লীগ পন্থী থেকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছেন অন্যভাবে গেলে। দিস ইজ এ সিরিয়াস অ্যালিগেশন এগেইনস্ট দিস গভর্নমেন্ট। মনে রাখবেন, এই সরকারের 10th অফ দায়িত্ব নেওয়ার পরের জনপ্রিয়তা আর বর্তমান জনপ্রিয়তা এক পর্যায়ে নয়, অনেকগুলো পরিবর্তন হয়েছে। বিশেষ করে দুজন সর্বশেষ উপদেষ্টা নিয়োগ সরকারের জনপ্রিয়তাকে দশ করে ফেলছে একদম, এবং 95% মানুষের প্রতিক্রিয়া প্রতিবাদ সত্ত্বেও সেই উপদেষ্টা দুজন এখনো কিসের বদৌলতে কেন বহাল তবিয়তে আছেন জানি না, বা জানতে চাই বাংলাদেশের মানুষ। আন্তর্জাতিক ষড়যন্ত্র একের পর এক আসছে। এই পেজে আমি ঘোষণা দিয়েছিলাম, পোস্ট দিয়েছিলাম, কমনওয়েলথ থেকে বাংলাদেশ বিরোধী রিপোর্ট আসছে। গতকালকে এসেছে, সরকার জানতো না, সরকারকে হুঁশিয়ার করে দিয়েছি, সরকার বদার করে নাই। এখন আসতেছে যুক্তরাষ্ট্র থেকে। It's going to be very, very dangerous and damaging for Bangladesh. It could be a dangerous, game-changing statement from the Congress. If so, this is what they're working on it right now. They're trying their best to take out something out of it. Ladies and gentlemen, we are in trouble as a country right now. Why? Because of the incompetency of the government, because of the lack of toughness and smartness of the government and the advisors of this government. We are in trouble. We should not be there. 99.9% মানুষ যে সরকারকে রক্ত দিয়ে সমর্থন নিয়ে এসেছে এবং সমর্থন দিচ্ছে, সেই সব সরকার সারা পৃথিবী তার বিরুদ্ধে গেলেও কোন ধরনের খারাপ প্রতিক্রিয়া আসার কথা নয়, কিন্তু কম্পিটেন্সির অভাব এবং ল্যাক অফ এক্সপেরিয়েন্সের অভাবের কারণে উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি, লেডিস এন্ড জেন্টলম্যান। এবং গতকালকে ইলিয়াস ভাই যে অভিযোগটা এনেছেন আপনার এই আসিফ নজরুল এবং জেনারেল ওয়াকারের বিরুদ্ধে, আমি আসিফ নজরুল ভাই, ইউ গট টু কাম ক্লিয়ার, আদারওয়াইজ উই আর ইন ট্রাবল এজ এ কান্ট্রি। এমনিতে আমরা বিপদগ্রস্ত। এর ভিতরে আপনারা শুনেন, আপনারা জানেন যে পিনাকি ভট্টাচার্য এবং ইলিয়াস ভাই এবং কনক ভাই, there is a gang against the government, this government. সুতরাং তারা বিভিন্ন ধরনের বক্তব্য দিচ্ছেন, অনেক সময় অতিরিক্ত এবং লিমিট ক্রস করা বক্তব্য দিচ্ছেন। এখন গতকালকে ইলিয়াস ভাই যে ভিডিওটা দেখিয়েছেন, সেই ভিডিওতে উনি বলছেন আসিফ নজরুল বেসিক্যালি ভারতীয় পন্থীদের এবং আওয়ামী লীগের পন্থীদেরকে সরকারে আপনার রিহ্যাবিলিটেট করা বা পুনঃপ্রতিষ্ঠা করার ষড়যন্ত্রে লিপ্ত, বা আওয়ামী লীগের রাজনীতিকে বাংলাদেশে আবার পুনঃপ্রতিষ্ঠায় উনি লিপ্ত আছেন। ইটস আ ভেরি, ভেরি ডেঞ্জারাস অ্যালিগেশন। We need to make sure they're not the agent of those individuals or groups. If so, we are in trouble already. এবারে কি বলছেন, আমরা এশিয়া সবচেয়ে ভিডিও। আচ্ছা, আমি এই পয়েন্টে আসছি। সুতরাং আমি আপনাদেরকে বলবো, আমি ইলিয়াস ভাইকে বলছি, সরি, আমি ডক্টর আসিফ নজরুলকে বলছি, আমি ইউটিউবে চ্যানেল ইউএস বাংলা ইজ মাই ইউটিউব চ্যানেল, গো এন্ড চেক। একটু আগে আমি লাইভ করেছি, বিস্তারিত সেখানে আমি বলেছি আমরা চাই মানে ডক্টর আসিফ নজরুল এটাকে আপনি ধরেন, ইলিয়াস ভাই হি ইজ এ জার্নালিস্ট, উনি একটা রিপোর্ট দিয়েছে। নাও
ডেমোক্রেসিতে বিশ্বাস করলে, অ্যাকাউন্টেবিলিটি এবং ট্রান্সপারেন্সিতে বিশ্বাস করলে, ইট ইজ ইউর রেসপন্সিবিলিটি টু কাম ফরওয়ার্ড এন্ড সে ইলিয়াস হোসেন যা বলেছেন, হি ইজ লাইং, হি সেড সাম স্প্রেডিং misinformation about me. This is your job right now. Why? To regain confidence in the government, to rebuild the trust in the government, or towards you. So that's why you have to do that. এবং আপনি বলছেন no, ইলিয়াস হোসেন বলছেন yes. So who to believe right now? We are in a trouble right now, or in a limbo. So what do you have to do? উনি যে তথ্য দিয়েছেন, ট্রিপলির প্রফেসর অফ দ্য ঢাকা ইউনিভার্সিটি, আপনি বলছেন এই 3 তারিখ আপনি উনার বাসাতে ছিলেন, প্রমাণ করেন উনাকে নিয়ে এসে যে আমি উনার বাসাতে ছিলাম। তখন যে ঘটনাটা ঘটবে, আমরা ইলিয়াস হোসেন ভাইকে আর বিশ্বাস করবো না। আমরা মনে করবো উনি মিথ্যা প্রপাগান্ডা ছড়াচ্ছে, উনি মিথ্যা বলেছেন। ইটস ইউর রেসপন্সিবিলিটি রাইট নাও। উনি যে তথ্যগুলো দিয়েছে, এবং সেনাবাহিনী প্রধানকে বলবো যদি না করেন, আপনি মনে করেন no, you don't care. No, you have to care. Why? Because যদি কেয়ার না করেন, এটা it's an act of fascist or authoritarian character, right? So আপনাকে বলতে হবে যেহেতু আমরা fascist authoritarian, সেই গভর্নমেন্ট যে আওয়ামী লীগ বলতো we don't care, এগুলো মিথ্যা প্রপাগান্ডা, এগুলো বললে হবে না। প্রমাণ দিলে ভবিষ্যতে ইলিয়াস হোসেন, পিনাকি ভট্টাচার্য তারা কোনো ধরনের তথ্য দিলে বা ভিডিও বানালে বাংলাদেশের মানুষ বিশ্বাস করবে না, কারণ এই ভিডিওটা ভয়ঙ্কর একটা অস্বস্তি সৃষ্টি করেছে বাংলাদেশের মানুষের কাছে এবং সারা বাংলাদেশে এবং সোশ্যাল মিডিয়াতে। উনি যদি মিথ্যা দিয়ে থাকেন, আপনি প্রমাণ করুন। ইউ হ্যাভ দ্য রিসোর্সেস, ইউ হ্যাভ দ্য ইন্ডিভিজুয়াল, ইউ হ্যাভ দ্য কানেকশন, যে এগুলো সম্পূর্ণ মিথ্যা। কারণ যে ধরনের প্রপাগান্ডা ষড়যন্ত্র ভারত থেকে আসতেছে, আমেরিকা থেকে আসবে, বিকজ দে আর ট্রাইং দ্য বেস্ট টু ডু সামথিং ইন দ্য ইউনাইটেড স্টেটস, at least if not now, but definitely after the 20th of January, when President new administration or President Trump will take the office. So because they have a serious lobby in that government, ladies and gentlemen. So be careful or be prepared to accept it. কমনওয়েলথ বাংলাদেশ বিরোধী বক্তব্য দিয়েছে, আমি বলছিলাম সেই লাইভে, আপনারা গুরুত্ব দেন নাই। আপনারা আপনারা কম্পিটেন্ট এনাফ টু লিড দিস গভর্নমেন্ট, দ্য প্রেশার দ্যাটস কামিং আউট ফ্রম দ্য ইন্টারন্যাশনাল কমিউনিটিজ। আমি বলেছি আমার লাইভে, ডক্টর মোহাম্মদ ইউনূস স্যারকে আমি বলবো, সারা বাংলাদেশে যত আন্তর্জাতিক সংস্থা আছে তাদের চিফদেরকে, অ্যাম্বাসেডার্স, হাই কমিশনার্সদেরকে ডেকে নিয়ে এসে ইংরেজিতে সারা পৃথিবীর কমিউনিটির উদ্দেশ্যে বক্তব্য দেন, এটা প্রমাণ করুন এবং তথ্য উপাত্ত দিয়ে বুঝিয়ে দেন বাংলাদেশ বিরোধী ষড়যন্ত্র প্রপাগান্ডা চালাচ্ছে ভারতীয় মিডিয়া। এবং এট দ্য সেম টাইম তাহলে হবে, আর না হলে ইটস টু লেট টু ডু সামথিং। এটা হচ্ছে আমার বক্তব্য। সেকেন্ড বক্তব্য হলো, ডক্টর আসিফ নজরুল, আপনার বিরুদ্ধে এই গুরুতর অভিযোগটা আমরা হেলা করতে পারি না। কেন পারি না? কারণ আপনি অঘোষিতভাবে the chief advisor of the government, এটা বলা হয় তাকে, it is why they believe you are running this government. So if you have this problem or this connection with India or this, দর্শক আমরা আমার মাসুম ভাইয়ের কথা আপনারা শুনেছেন। সাংবাদিক ইলিয়াস হোসেন যেই দাবি করেছে যে আইন উপদেষ্টা আসিফ নজরুল নাকি ভারতের দালাল, তো আসুন আমরা সাংবাদিক ইলিয়াস হোসেনের সেই ভিডিও কিছু অংশটা আমরা দেখে আসি। পরবর্তীতে আসিফ নজরুল এর জবাবে কি বলেছে তার বক্তব্য শুনুন। হাসিনা পালিয়ে যাওয়ার সেই খবর পৃথিবীর সবাই জানে, কিন্তু 3 থেকে 5 তারিখ পর্যন্ত ক্যান্টনমেন্টে কিছু ঘটনা ঘটেছে যে ঘটনা এখনো আমাদের কাছে অজানা। 3 তারিখ সেনাপ্রধানের ওই ভার্চুয়াল মিটিং এর পর মোটামুটি নিশ্চিত হয়ে যায় শেখ হাসিনা অধ্যায় বাংলাদেশের শেষ। শুরু হয় ভারতের প্ল্যান বি বাস্তবায়নের প্রক্রিয়া। 3 তারিখ রাতে আসিফ নজরুলের সাথে ডিজিএফআই কার্যালয়ের পাশের একটি ভবনে আসিফ নজরুলের ঘনিষ্ঠ বন্ধু মেজর জেনারেল হামিদ, লেফটেন্যান্ট জেনারেল মুজিব এবং মেজর জেনারেল ফেরদৌস সেলিমের একটি গোপন বৈঠক হয়, যেখানে ভারতীয় গোয়েন্দা সংস্থার 16 জন কর্মকর্তা উপস্থিত ছিলেন। মূলত 5 তারিখ শেখ হাসিনা পদত্যাগ করার পর করণীয় নির্ধারণ করতেই ওই বৈঠক অনুষ্ঠিত হয়। দর্শক আপনারা এখানে দেখতে পারলেন সেই ভিডিওর কিছু অংশ। সেখানে মোট কথা তিনি এই ভিডিওতে তুলে ধরেছেন যে আইন উপদেষ্টা আসিফ নজরুল ভারতের দালাল এবং আওয়ামী লীগকে প্রতিষ্ঠিত করার জন্য সে কাজ করছে। তো এই জবাবে আসিফ নজরুল কি বলেছেন, কি জবাব দিয়েছেন সাংবাদিক ইলিয়াস এবং পিনাকি চট্টোপাধ্যায়কে, আসুন আমরা সেই আসিফ নজরুলের কথাগুলো শুনে আসি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আমি অফিসারদের সাথে নিয়ে ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যে মানুষের কল্পনার তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার পর রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিই, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন, যেখানে আমি বলছিলাম আমাদেরকে মেরে ফেলতে পারে, আমাদেরকে সবাই বলছে পালিয়ে যেতে, রাতে 9টা, 9:30, 10টা পর্যন্ত। তারপর আবার ওই মোস্তফা মামুন বললাম না, নাম উল্লেখ করে বললাম, ট্রিপল ইট টিচার প্রফেসর, আবার তার বাসা ছিলাম। বলেন আপনি সব কিছু সীমা আছে। এখন আমরা যদি বলে আসিফ নজরুল আসলে চোখ হলো 5টা, এরকম প্রতিবাদ করে মানুষ, ভাই আমার চোখ 5টা কেন? সব কিছু সীমা আছে একটা, মানে তখন আমাকে যখন কেউ বলে ভাই এটা আপনি একটু ক্লিয়ার করেন, কি ক্লিয়ার করবো? এখন যদি আমি বলি রাশেদ আমার ধারণা তুই আসলে মেয়ে, ওকে প্রতিবাদ করবো, বলে আপনি পাগল নাকি, কি বলেন? আমি যদি রাখালদাকে বলি রাখালদা আমি একটা জায়গায় শুনলাম আপনার বয়স আসলে 12, আচ্ছা বলেন, মানে আপনি তো সত্যের কাছাকাছি থাকলে মানুষ প্রতিবাদ করবে। আজগুবিতার তো সীমা থাকা দরকার। এটা ব্যক্তিগত আমার কাছে বললাম, শুধু কি আমার ক্ষেত্রে, কার ক্ষেত্রে হচ্ছে না বলেন? আমাদের শফিকের ক্ষেত্রে কম হচ্ছে?
এরকম একটা মানুষ এইরকম ভূমিকা রেখেছে, আপনার কি শুনছেন? আপনার ওর থেকে 10% শুনে নাই, তারে বলে গণশত্রু। সব কিছু সীমা থাকা দরকার। তাহলে আপনি তার পারপাস সার্ভ করছেন, নিজেরা একজন একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না? মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? অনুষ্ঠানে আসলে আমি কি উপদেষ্টাগুলো বলেন না, এটা হচ্ছে আমি এই যে মহান জুলাই গণঅভ্যুত্থান, সেখানে আমি একজন রাজপথের মানুষ, সেই আন্দোলনে অংশগ্রহণ করা একজন মানুষ, এটাই আমার এখানে সবচেয়ে বড় পরিচয়। এরকম অনুষ্ঠানে অন্য কোনো পরিচয় দেওয়ার দরকার নেই। তা আমি খুব মন্ত্রমুগ্ধের মতো শফিকের কথা শুনছিলাম, শফিকের লেখার আমি খুব ভক্ত, এত সুন্দর করে কথা বলে এটা আজকে দেখলাম। বিশেষ করে লাস্ট লাইনটা তো অসাধারণ ছিল না? যাই হোক, এখন কয়েকদিন আগের ঘটনা, আপনার এই গত বৃহস্পতিবার তা আমাদের উপদেষ্টা পরিষদের মিটিংয়ের আগে একটা ডকুমেন্টারি দেখানো হচ্ছিল 8 মিনিটের। শফিকও ছিল সেখানে, উনি আমাদের প্রধান উপদেষ্টার প্রেস সেক্রেটারি। তো ওইটা যখন 8 মিনিট দেখানো হলো, তো বারবার চোখ দিয়ে পানি পড়ছিল, আর খুব আনইজি লাগছিল যে এত চোখ দিয়ে পানি আসছে কেন। তখন দেখলাম যে সবাই আসলে কাঁদছে, ইভেন আমাদের ইউনুস স্যারও কাঁদছে। আর নাহিদ তো কী বলবো, মানে পুরো শরীর কাঁদছিল, এত কাঁদছিল। যখন এসব ফুটেজ দেখি তখন মনে হয় কি অদ্ভুত, কি মানে অবিশ্বাস্য একটা সময়ের মধ্যে দিয়ে আমরা গেছি। আমরা যারা বেঁচে আছি, কেউ উপদেষ্টা হয়েছি, কেউ সাংবাদিক হয়েছি, কেউ ভালো আছি বা কোনো একটা প্রফেশনে, নিজের প্রফেশনে ফেরত যেতে পেরেছি। আমরা তো খুব লাকি। যারা চলে গেছে, যতই আমরা ওনাদের স্মরণ করি, যতই আমরা আবু সাইদের কথা বলি, মুগ্ধের কথা বলি, রিয়ার কথা বলি, আফসানের কথা বলি, ওনারা তো ফেরত আসবে না, ওনাদের বাচ্চারা তো ফেরত আসবে না। আজকে এই 15টা বছর যে আওয়ামী ফ্যাসিস্টরা দেশটাকে দোজক বানিয়ে রেখেছিল, আমরা কি তাদের কথা মানুষকে স্মরণ করাই দিই তারা কি করেছে? না আমরা নিজেরা একজন একজনকে চরিত্র হননে, মিথ্যা প্রচারণায় আশ্চর্য একটা অস্থিরতা মেতে উঠি। খুবই দুঃখ লাগে, অবাক লাগে, আজগুবি, ভিত্তিহীন, অকল্পনীয় সব তথ্য দিয়ে একজন আরেকজনের ভিতরে লেগে আছে। আমরা কোথায় পৌঁছাবো তাহলে? এই ভয়টা লাগে, নিজের জন্য ভয় লাগে না? মানে আবার কি আমাদের বেহাত হবে বিপ্লব, আবার কি বেহাত হবে গণঅভ্যুত্থান? আমাদের শত্রুদেরকে আমরা যথেষ্ট চিনাতে পেরেছি, কেন এখন কেউ কেউ বলার সাহস পায় যে ফ্যাসিস্টের যারা দোষর আছে যে তখন কি ভালো ছিলাম না, তখন কি ভালো ছিলাম না, কেন এখনও তারা জাস্টিফাই করার সাহস পায়? কেন তারা এখনও কোথাও কোথাও মিছিল করার সাহস পায়? কেন মাঝে মাঝে তারা দু একটা কথা বলার সাহস পায়? আমাদের অনৈক্যের জন্য। আমি অনেক কিছু আমাকে মানুষ বলে, আপনার সঙ্গে এটা বলছে, উত্তর দেন, কিছু জিনিস উত্তর দিব, হয়তো আজকে রাতে দিব। বাট আমরা কি আমাদের মধ্যে অন্তর্দ্বন্দ্বে আমাদের এনার্জি নষ্ট করব? আমি এই আন্দোলনের সময় রাস্তায় ছিলাম, বড় গলায় বলি না, বলি এটা সত্যি দেখেই বলি। রাখালদা অভিভাবকদের সমাবেশ বললো 18 জুলাই আমি বলেছিলাম শেখ হাসিনার পদত্যাগ চাই। রাখালদাকে আমি জিজ্ঞেস করলাম, বলেছিলাম আপনার মনে আছে? না, হ্যাঁ মনে আছে। কারণ তখন কোনো পত্রিকা পরের দিন লেখারও সাহস পায় নাই। 18 তারিখে বলেছিলাম, আবার ওনার কাছে শুনে নিলাম যে আমি বলেছিলাম যখন, আমার মনে হচ্ছিল পত্রিকাগুলো হয়তো খুব বড় করে জিনিসটা তুলবে। আমার নিউজ তো সাধারণত দেয়, কিন্তু পরের দিন পত্রিকাটা দেওয়ারও সাহস পায় নাই। এটা মানে এটা না যে পত্রিকা রোল রাখে না। এখানে শফিক অত্যন্ত কারেক্টলি বলেছে, আমাদের এই আন্দোলনে বিশেষ করে জুলাইয়ের শেষ সপ্তাহে, অগাস্টের প্রথম দিকে পত্রিকা যে রোল রেখেছে, মেইনস্ট্রিম পত্রিকা, এটা আমাদের সবার শ্রদ্ধার সাথে স্মরণ রাখা উচিত। আমাদের অনেক অভিযোগ ছিল পত্রিকা ঠিকমতো রোল পালন করছে না, কিন্তু সবচেয়ে ক্রুশিয়াল সময় করেছে সেটা প্রমাণ দেখেন। 5 অগাস্টের আগে নাহিদ, আসিফ, তারা ফেসবুকে কোন পত্রিকার রিপোর্টকে সবচেয়ে বেশি কোট করতো? আপনারা খুলে দেখেন কোন পত্রিকা। ঠিক আছে, কেন করেছে? এখন আমি যদি একটা পত্রিকার বিরুদ্ধে উঠে পড়ে লাগি, আমি কি তার এই জুলাই অগাস্ট গণঅভ্যুত্থানের রোল দেখবো না? 15 বছরের রোল দেখবো না? অবশ্যই আমার প্রতিবাদের ভাষা থাকবে, অবশ্যই আমি প্রতিবাদ করবো। কোনো পত্রিকায় কোনো কিছু পছন্দ হলে অবশ্যই বলবো, বস্তুনিষ্ঠভাবে বলবো, প্রতিবাদ করবো। কিন্তু তাকে তো আমি জুলাই গণঅভ্যুত্থানের শত্রু বানাতে পারি না, যেখানে সবচেয়ে বেশি তার নিউজ আমি কোট করেছি। চ্যালেঞ্জ করলাম আপনাদের, আপনারা খুলে দেখেন এই আন্দোলনে যারা বড় বড় নেতা ছিল সবচেয়ে বেশি কার লেখা কোট করেছে, কোন পত্রিকার লেখা কোট করেছে। আমাদের মধ্যে মতভেদ থাকবে, আমরা একজনের কাজের সমালোচনা করব, মিথ্যা কথা কেন বলবো? আমি ডিটেইল বলবো, শুধু আপনাদের একটা কথা বলে রাখি। একটা ভিডিওতে নাকি দাবি করা হয়েছে 3-4 তারিখে রাতে আমি ক্যান্টনমেন্টে ছিলাম, আর্মি অফিসারদের সাথে নিয়ে, ভারতের দালালদের নিয়ে আমি মিটিং করেছি। আমি অবাক হয়ে যাই, মানুষের কল্পনারও তো একটা সীমা থাকা উচিত। 3 তারিখে মাহবুব মোর্শেদের সাথে শহীদ মিনারে সমাবেশ করার রাত 9টা পর্যন্ত ছিলাম, বাসায় গিয়েছিলাম। তারপরে অধ্যাপক মোস্তফা মামুন ঢাকা ইউনিভার্সিটি ফুলার রোডের 19 নম্বর বিল্ডিংয়ে দোতলা ডান দিকে থাকেন, তার বাসায় রাত্রে থেকেছি, শুনেছি আমাকে মেরে ফেলবে অথবা গ্রেফতার করবে। 4 তারিখের রাতে সন্ধ্যার পরে অনলাইন অ্যাক্টিভিস্ট যারা ছিল তাদের সাথে একটা প্রোগ্রামে অংশ নিয়ে, সেটার অডিও আপনারা অনেকে শুনেছেন। দর্শক, আসিফ নজরুলের কথা আপনারা শুনেছেন। এখন সাংবাদিক ইলিয়াস হোসেন যে কথাগুলো বলেছেন,
এবং আসিফ নজরুল যেটা বলেছেন, কার কথা এখন আপনার কিভাবে দেখছেন? সাংবাদিক ইলিয়াস হোসেনের কথা যে একবারে ফেলে দিতে পারবেন এমনটা নয়। আমরা কিন্তু লক্ষ্য করেছি যে কিছু আওয়ামী লীগের দালালদেরকে উপদেষ্টা মণ্ডলীতে নেওয়া হয়েছে, যেটার বিরুদ্ধে ছাত্র জনতা, সাধারণ মানুষও এবং রাজনৈতিক দলগুলো প্রতিবাদ করেছে, কিন্তু তাদেরকে সেই পদ থেকে সরানো হয়নি। কেন সরানো হয়নি? সাংবাদিক ইলিয়াস হোসেনের যুক্তিটা যে তিনি যে কথাগুলো তুলে ধরেছেন এটা সম্পূর্ণ যে মিথ্যা সেটা কিন্তু ধারণা করা যায় না। আর এখানে আসিফ নজরুল বলছেন উল্টা কথা, তাদের সাথে কোনো সম্পর্ক নাই। এ ব্যাপারে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।